আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইয়া নিয়াজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আমি একটু ক্যামেরাটা রেখে কথা বলি, হ্যাঁ? এভাবে তো হাত ব্যথা হয়ে যাবে। আজকে হচ্ছে মানে সকালবেলা কালকে আর কোনো ভিডিওস নেওয়া হয়নি, যেহেতু কালকে অনেকেই জানো ঢাকায় বৃষ্টি হয়েছে। তো আমি বলেছিলাম আমি বের হয়েছি, তোমরা জানো অনেকে আমি যেহেতু ভিডিও করেছি তো জানবেই তো। তো সন্ধ্যাবেলা যখন বের হয়েছি, মাগরিবের পরেই বের হয়েছিলাম। বের হওয়ার পরে বেশি সময় পাইনি অ্যাকচুয়ালি, আমি আমার বাচ্চাকে ওর বাবার কাছে দিয়ে, তো বুঝি তো মেয়ে মানুষ শপিং এ গেলে যেরকমটা হয় আর কি। তো ওইভাবে কিছু কেনাকাটা করতে পারিনি, কিছু বেকিং এর জিনিস দরকার ছিল। আমার বেবি তো কেক খেতে অনেক পছন্দ করে, সবাই জানো। তো হচ্ছে আমার ক্রিম শেষ হয়ে গিয়েছিল। তো আমি মেনলি হচ্ছে সবসময় ট্রপিক্যাল ক্রিম দিয়েই হচ্ছে কেকটা তৈরি করি। এরপর ভাবলাম অন্যরকম একটা ক্রিম নিয়ে দেখি কেমন হয়। দেন হচ্ছে আমার বাটার ছিল না। তারপরে হচ্ছে মজরেলা চিজ দরকার ছিল। তারপরে খাবার সোডা, মানে হচ্ছে অরিগানো দরকার ছিল পিজার জন্য। মানে সবকিছু না শেষ হয়ে গিয়েছিল। দেন বেকিং এর জিনিস কিনতে আমার অনেকটা সময় লেগে গেছে। আর যেহেতু আমার 8:30 ছিল ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, তো তারপরে হচ্ছে ভাবলাম আসছি যখন অবশ্যই ডাইনিং টেবিলের জন্য তো ডাইনিং ক্লথ নিব। এর আগে আমি অনলাইনে অনেকবার মানে প্রাইস জিজ্ঞেস করেছি, কিন্তু মানে আমার মন মতো হয়নি। অ্যাকচুয়ালি অনলাইনে হয় কি, মানে সেম জিনিসই দেখায়, বাট অবশ্যই ওরা একটু কোয়ালিটি খারাপ দেয়। বা সব পেজ না, অনেক পেজ কিন্তু অনেক ভালো প্রোডাক্ট সেল করে থাকে। তো আমি লাস্ট ওদের সাথে কথা বললাম একটা পেজে, মানে 6টা চেয়ারের কাভার আর হচ্ছে একটা ডাইনিং কাভার, টোটাল 7 পেজ। তো 1300 টাকা না, তারা দিবে না। 1300 টাকা ডাইনিং, সরি, আবার হচ্ছে চার্জ আছে আলাদা 70 টাকা ঢাকার মধ্যে। তো আমার কেন যেন মনে হলো কি, তো আমি একটু দেখি নিউ মার্কেট পাই কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যদি মানে সামনাসামনি দেখে ঠকিও তাও আমার ভালো লাগে। কেন মনে হয় আমি অনেকটা দেখে, মানে 3-4টা জিনিস দেখে আমি একটা কিনতে পারলাম, আমার মানে স্যাটিসফ্যাকশন লাগে নিজের কাছে। তো অনলাইনে আমি কিনে কখনোই কমফোর্টেবল না। তবে অনলাইনে অনেক কেনাকাটা করা হয় আমার, ম্যাক্সিমাম সময় করা হয়, যেহেতু ছোট্ট বেবি আছে ওকে নিয়ে যেতে পারি না। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে মাত্র ফ্রেশ হয়েছি। আর আমার একটা সমস্যা হচ্ছে আমি ঘুম থেকে উঠে সাথে সাথে কিছু খেতে পারি না, একটু সময় লাগে। দেন এই তো তোমাদের সঙ্গে একটু কথা বলে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ঘরে কাজ করা শুরু করব। আর আমার ছোট্ট প্রিন্সেস এখনো ঘুমাচ্ছে, দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আজকে কি কিনেছি। একটা দেখাচ্ছি। আমার কিন্তু এই কালারটা ভীষণ ভালোই লেগেছে। ইদানিং না আমি বাসার জন্য যাই কিনি সবকিছু কেমন যেন স্কাই ব্লু, ব্লু কালার, লাইট স্কাই এই টাইপের কালার হয়ে যাচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে একটা চেয়ারের কাভার। কেমন হয়েছে জানাবে কিন্তু কমেন্ট করে সবাই। ব্যাকপার্টটা কিন্তু সেম আছে, সুন্দর আছে, আমার তো ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর সেম হচ্ছে টেবিলের, মানে ডাইনিং টেবিলের উপরে যে কুশনটা, ওটাও কিন্তু সেমই প্রিন্ট। তো আমি অনেকগুলো দেখেছি, প্রায় 7-8টা দেখে আমার এটাই ভীষণ ভালো লেগেছিল। মনে হচ্ছিল এটা একটু মানে ফুলগুলা জীবন্ত জীবন্ত লাগে, ফ্যাকাশে লাগে না। এই তো যখন আমি মানে বিছাবো তখন তো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো, তাই আর ভালো করে দেখাচ্ছি না। তো আমার যেহেতু ডাইনিং রুমে এমনিতে কিন্তু আমার বাসায় দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি এখন লাইট টাইট কিছু নাই, একদম ন্যাচারাল একটা আলো। যথেষ্ট আলো বাতাস আমার দুইটা রুমে পায়। বাট ডাইনিং রুমে একটু আলোটা কম আসে, যেহেতু এর পাশে দুইটা রুম, তারপর ওয়াশরুম, রান্নাঘর। তো এই জন্য আমি একটু লাইট কালার নিয়েছি যাতে আমার ডাইনিংটা ভালো লাগে দেখতে। সো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তার আগে নাস্তা করবো আমি এখন। আমার এই যে হ্যাঙ্গার রিংটা আছে, এখানে বেসিনে টাওয়াল রাখার, এটা কিন্তু ছিল না আগে। এদিকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এখানে আমি একটা হুক লাগিয়ে নিয়েছিলাম, হুক দিয়ে দেন আমি একটা হ্যাঙ্গার করে নিয়েছিলাম টাওয়াল ঝুলানোর জন্য। তো বাড়িওয়ালা আন্টিদের বলার পরে অনেকবার বলেছি, দেন এটা লাগিয়ে দিয়ে গেছে। তো এইদিকে হচ্ছে আমি এটাকে স্পিন অফ করে রাখতাম, যেহেতু এটা আলাদা একটা টাওয়াল আমার বেবি ছিল। কারণ এখানে বড় টাওয়ালগুলো ইউজ করা যেত না, যেটা আমি বানিয়েছিলাম ওটা বাঁকা হয়ে যেত। তো এই জন্য আবার যখন মার্কেটে গেলাম একটা নতুন নিয়ে আসছি, আগে এগুলো ইউজ করতে পারতাম না আমি। যে মাথার হচ্ছে ফুলটা দিয়ে বানিয়েছিলাম স্ট্যান্ডটা, এই ভারী টাওয়ালগুলো এখানে হ্যাং করা যেত না। তো এখন এটা লাগিয়ে দেওয়ার পর থেকে দেখো কত সুন্দর লাগছে।
দেন এখন তো হ্যাং করা যাবে, কোনো সমস্যা নেই, খুব ভালোভাবেই হ্যাং করে নিয়েছি আমি। এই তো হ্যাঙ্গারটা তো করে নিয়েছি, তাওয়ালটা ফিটিং করে। এখন হচ্ছে আমি ডাইনিংটাও একদম খালি করে নিয়েছি, কারণ ডাইনিং কাভারটা এখন লাগাবো। তার আগে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু প্রতিদিন তো ইউজ করা হয়, অবশ্য ক্লিনও করা হয়, বাট তারপরও না কিছু তো ডাইনিংয়ে থেকেই যায়। তো আমি চারপাশটা ভালো করে ক্লিন করে, নিচটাও ক্লিন করে দেন আবার করব, কারণ যেহেতু কাভারটা বিছিয়ে ফেলবো যাতে একদম সুন্দরভাবে ক্লিন থাকে। আর বিশেষ করে যাদের বাসায় প্রসেসিং কার্ডের ফার্নিচার আছে তারা খুব ভালো করেই জানো এইগুলা মানে ক্লিন রাখা কতটা কষ্টকর। প্রতিদিন ক্লিন করতে হয়, তারপরও দেখা যায় একদিন না করলেই একদম ধুলাবালি জমে যায়। আমার কিন্তু এই ফার্নিচারগুলো বেশ ভালো লাগে, কিন্তু এখন বুঝতে পারছি মানে সব ফার্নিচার মোটামুটি কিন্তু আমার বাসায় প্রসেসিং কার্ডেরই। তো আমার একটু মানে ক্লিন করতে সমস্যাই হয়ে যায়, অনেকটা সময় লেগে যায়, আর কয়েক ঘন্টা না যেতেই আবার ক্লিন করতে হয়। তো নিচটাও আমি আবার ক্লিন করে নিচ্ছি। প্রথমে নিচটা করা উচিত ছিল, তাহলে আমার একবার করলেই হয়ে যেত, বাট প্রথম যেহেতু নিচটা করিনি, তো আমি চ্যাপ্টারগুলো আবার একটু মানে ক্লিন করে নিব। ওই ভিতরটা যে কি পরিমাণ ময়লা জমে যায় একদিন দুই দিন পরিষ্কার না করলেই। তো আমি ভিতরটাও একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে তো হাত ঢুকে না, হাত দিয়ে পরিষ্কার করা যায় না। মাঝে মধ্যে হচ্ছে আমি কাপড় পেঁচিয়ে দেন কাপড় দিয়ে করি। তো এই তো এপাশ ওপাশ চারপাশ ক্লিন করে দেন হচ্ছে আমি আবার একটু উপর দিয়েও মানে ক্লিন করতেছি, কারণ যে আবার যেহেতু নিচটা করলাম, চেয়ার করলাম, একটু ধুলা হয়তো বা জমতে পারে বা একটু ময়লা পড়তে পারে, তাই এই তো একটু ফিনিশিং দিয়ে নিলাম। তো কাভারটাকে এখন বিছিয়ে নিব। আমি কিন্তু আমার ডাইনিং রুমের লুকটাও চেঞ্জ করেছি, সেটা হচ্ছে একটা এক্সট্রা শেলফ যেটা রান্নাঘরে ছিল ওটা আবার হচ্ছে ডাইনিং রুমে নিয়ে আসছি, যেহেতু জায়গার সংকট, কিছু করার নেই। আর আমার সিলিন্ডার গ্যাসটা ছিল হচ্ছে আমার ব্লু কালার যে র্যাকটা দেখতে পাচ্ছ যেটার মধ্যে আমি খাবার রাখি ওটার পাশেই ছিল। আর যেহেতু একদম মেইন গেটের সাথে ছিল, তো আমার বাড়িওয়ালা আন্টিও অনেকবার বলেছিল যে নিহা তুমি সাইড করে নিও, না হয় দেখা যায় বলা যায় না মানুষের কখন আপদ বিপদ হয়ে যায়। মেইন গেট দিয়েই তো আমাদের বের হতে হয়, গ্যাসটা যদি পারে একটু ভিতর দিকে রেখো। আর এখন এই গরমের সময় কিন্তু মাঝে মাঝে গ্যাস থাকে না, মানে লাইনের গ্যাস কমে যায়, তখন দেখা যায় আমার সিলিন্ডার লাগে। আর যা গরম পড়েছে, তো এই গরমে দেখা যায় আমি যদি ডাইনিংয়ের চুলাটা অন করি আমার পুরো ঘরটাই গরম হয়ে যায়। তাই সিলিন্ডারের চুলাটা আমি রান্নাঘরে নিয়ে গেছি, সেলফের জায়গায় রেখেছি, আর সেলফটা ভিতরে নিয়ে আসছি। যে দেখতে একটু খারাপ লাগলেও কিছু করার নেই, বাট একটু সেফ থাকায় ভালো। যেহেতু আমার ছোট বেবি আছে, আর আমার বেবিটা মাশাআল্লাহ লক্ষ্মী, ও কখনোই রান্নাঘরে ওইভাবে ঢুকে না মানে কোনো কিছু ধরার জন্য, এই দিক দিয়ে আমি খুব সেফ থাকি। এখন আমার একটু প্রবলেম হয়ে যায় থালাবাটি রাখার জন্য রান্নাঘরে, কিন্তু তারপরেও মানিয়ে নিচ্ছি। আর একা যেহেতু আছি নিজের মতো করে একটু কষ্ট করে মানিয়ে নেওয়া যায়। হয়তো বা ফ্যামিলি মেম্বার বেশি থাকলে মানে পসিবল হতো না, আর যেহেতু কেউ নোংরা করার নেই বা আমি একাই আছি, তো নিজের মতো করে একটু কষ্ট হলো কাজগুলো গুছিয়ে নেই। আমি রান্নাঘর থেকে থালাবাটি ধুয়ে পানি ঝরিয়ে দেন সেলফে এনে রেখে দেই। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার ডাইনিং কাভারটা বিছিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে চেয়ারের কাভারগুলোও লাগিয়ে নিয়েছিলাম। তো যেহেতু হচ্ছে স্কাই ব্লু কালার আর একটু রয়্যাল ব্লু টাইপের দুটা শেড ছিল, তো আমি একটু ম্যাচিং করেই দিচ্ছিলাম যাতে ভালো লাগে কোনটা কোন চেয়ারে দিলে ভালো লাগবে। আর আমার আগের যেই মানে টেবিল ক্লথটা ছিল, ডাইনিং টেবিল ক্লথ, তো ওটাকে না আমি রেখে দিয়েছি, ওয়াশ করে দিন এটার উপর বিছিয়ে দেবো, কারণ এটা তো অনেকটা কাপড়ের মতো, এটা খাবার টাবার পরলে দাগ হয়ে যাবে। তো ওই কাজটা এখন আপাতত করবো না, সকালবেলা করব। তো এই তো আমি নিচে ঢুকে তারপর চেয়ারের কাপড়গুলো লাগাচ্ছিলাম, কারণ এই পাশে কিন্তু চেয়ার দুইটা আমি একদম মিশিয়ে দিয়েছি। খুব বেশি প্রয়োজন না হলে টেবিলটা টান দেওয়া হয় না, কারণ আমার বেবি একটু গাড়ি টাড়ি চালায়, পাশে একটু জায়গা না থাকলে কিন্তু চলাফেরাই করা যায় না। যখন আমার ডাইনিংটা কিনে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম 4 চেয়ারের ছোট্ট একটা ডাইনিং টেবিল কিনো, আমরা যেহেতু মানুষ অল্প, বাট সে কিনলে বড়টাই কিনবে, 6 চেয়ারেরটা কিনেছে। আর এই যে হচ্ছে এটা কি বলে এগুলাকে, খাবার টাবার নিচে দেওয়ার জন্য, এগুলো আমি 6টা কিনেছিলাম, আপাতত নামগুলো মনে পড়ছে না। তো এই তো দেখো আমার ডাইনিংয়ের ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। আমার কাছে মনে হচ্ছে ফুলগুলো একদম জীবন্ত ফুটে আছে, এত সুন্দর লাগতেছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করেছে। অনেকগুলো দেখে আমি এই কাভারটা এনেছি, মনে হচ্ছিল এটাই ভালো লাগবে আমার ডাইনিং রুমের সাথে। ইয়েস, এটা ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে জানাতে পারো। তো এত সুন্দর ডাইনিং টেবিলে খাবার পরিবেশন না করলে কি আর খাবার পরিবেশন করব না, তা তো হতেই পারে না। এই তো রাতের জন্য খিচুড়ি আর মাংস রান্না করেছিলাম, তো সেটাই নিয়ে নিয়েছি, আর সালাড আছে এদিকে। এখন অলমোস্ট কিন্তু 10টা প্লাস বাজে, মানে আমরা রাতের খাবার খাবো। তো এই তো খিচুড়ি আর মাংস নিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ড আর আমি একসাথে খাবো। তারপরে তোমাদের সঙ্গে গল্প করছি আবার। আমার পিছনে দেখেন এগুলা কি, এতগুলা কাপড়, আমার মেয়ের ওয়ার্ড্রোব এটা। আসলে ওর কাপড়গুলো আমি 2 দিন পর পরে গুছিয়ে দিই, বাট গুছিয়ে দিলেও লাভ হয় না, ছোট মানুষ তো এলোমেলো করে ফেলে। তো এতটাই এলোমেলো হয়েছে, মানে ওর কোনটা রেগুলার ইউজ করার, কোনটা বাইরে পরার,
মানে আমি আসলে এই কাপড়গুলো না আলাদা করতে পারতেছি না। মানে কি অবস্থা দেখেন, এখানে নতুন পুরাতন কোনটা কি কিচ্ছু বুঝলাম না। তো এই তো ভাবলাম কাপড় গুছাতে গুছাতে আপনাদের সঙ্গে একটা ভিডিও করি। তার আগে আমি একটু চা খাবো, মানে কি যে পরিমাণ ঘুম লাগতেছে, অলরেডি আমার বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমি এই তো চা খেতে বসছি। আপনারা এখন হয়তো মনে করতে পারেনি যে আমার মাথা ব্যান্ড এটা আমার বেবি পরিয়ে দিয়েছে। তো আজকে যখন গোসল করে আমি এই টি শার্টটা পরছি, আমাকে বলেছিল মাম্মি দেখো এটা তোমার হেয়ারের সাথে ম্যাচিং হয়ে গেছে, তুমি পরো, এটা তোমাকে দিয়ে দিছে, যাও। তো এই তো আমিও পরে বসে আছি, বাবু ঘুমিয়ে পড়ছে। এখন একটু চা খাবো, চা খেয়ে দেন ওর কাজগুলো করব। ভীষণ ঘুম পাচ্ছিল ওকে যখন আমি ঘুম পাড়াইছি। অলরেডি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, ও ঘুমাইছে আরো আগে। ও আমার বারবার না ভ্যানের দিকে হাত চলে যাচ্ছে। ভ্যানটা আসলে সুন্দর তাই না আমার বেবির। যে হ্যাঁ ও উঠবে ঘুম থেকে তারপরে খুলবো। এখানে দেখো তোমরা ওই কাপড়ের স্তূপ, মানে এর মধ্যে নতুন কোনটা পুরাতন কোনটা আসলে আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না, যে কোনটা বাদ হয়ে গেছে, কোনটা পরাবো বা কোনটা ঘরের কাপড়, সব একসাথে করে ফেলছে। সারাক্ষণ টেনে টেনে বের করবে আর দেখবে। তো এখন যেহেতু ঘুমাচ্ছে, তো আমি এই চান্সে ওর কাপড়গুলাকে একটু গুছিয়ে দিব। কারণ না হয় উঠলে আবার শুরু করবে যে মাম্মি আমার বউ ড্রেস দাও, এটা আমার ড্রেস, এটা পরলে আমাকে কিউট লাগে। মাশাল্লাহ সব সময় নিজের প্রশংসা আমার মেয়ে নিজেই করে থাকে। এগুলো হচ্ছে প্যান্ট শীতের, এগুলো তো আর এখন লাগবে না। তো এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মেয়ের কাপড়গুলাকে একটু গুছিয়ে দিচ্ছি। আসলে ছোটবেলা থেকেই, একদম ছোটবেলা থেকেই আমার বেবিকে আমি একা হাতে 3 বছর পর্যন্ত বড় করেছি। মানে কারো সাপোর্টই পাইনি, সেটা আমার নিজের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি। আমার মা তো নর্মালি ঢাকা থাকতেই পারে না, সর্বোচ্চ 3 দিন, তারপরে সে অসুস্থ হয়ে যাবে। গ্রামের মানুষ আসলে ঢাকা থাকতে পারে না, যারা গ্রামে থেকে অভ্যস্ত। তো দেখা যায় জ্বর ঠান্ডা। আর আমার মায়ের হচ্ছে বাতের একটু প্রবলেম আছে, তো ওটা বেড়ে যাবে, হাত পায়ের সমস্যা হয়ে যায়, থাকতে পারে না, ইচ্ছা করলেও উপায় নেই। আর আমার শ্বশুর বাড়ির দিক থেকে মানে কাউকে ডিজার্ভ করাই হচ্ছে, কি বলবো, আচ্ছা ওইগুলো বাদ দেই, না বলি। যাই হোক, সবাই সবার মতো করে ভালো থাকুক, এটাই আমি সবসময় চাই। আমি আসলে কারো মানে বোঝা হতে চাই না, বা কারো ঝামেলার পাত্রও হতে চাই না। কেউ আমার জন্য কষ্ট করবে বা সে কথা শোনাবে, এগুলো আমি আসলে নিতে পারি না, আমার ভালো লাগে না। আমার মনে হয় দিন শেষে যদি আমি আমার নিজের কাজ নিজে করি, এটার মধ্যে অনেক স্যাটিসফ্যাকশন আছে। সেই প্রথম থেকে, আমার বাবু হওয়ার পর থেকে, আমি দেখা যায় প্রথম বেবি হলে যেটা হয়, এত কিছু বুঝতাম না, জানতাম না। বেবির পটের কাঁথা কিভাবে ওয়াশ করতে আমি সেটাও জানতাম না। আমার মা 5 দিন ছিল, মানে আমার মেয়ের বয়স যেদিন 5 দিন, মেডিকেল থেকে আসছি। তো ওই দিন হচ্ছে আমার মায়ের প্রচুর জ্বর ছিল, প্রায় 102-3-এর মতো জ্বর। আমার মেজো বোন ছিল, ওরও জ্বর। মানে ওই সময়টা না খুব খারাপ গেছে আমাদের সিচুয়েশন। দেন আমার ছোট কাকি আসছে, আমার ছোট কাকি আমার কাছে ছিল প্রায় 13 দিন, 13 দিনের মতো। তো এই তো টোটাল মনে হয় 5 দিন আর হচ্ছে 13 দিন, কয়দিন হয়, 18 দিন। তারপর থেকে কিন্তু সম্পূর্ণ আমি একাই আমার বেবিকে মানুষ করেছি। আর অ্যাকচুয়ালি 5 দিন থেকেই বলা যায়, আমি ডক্টরের কাছ থেকে আসছি হসপিটাল থেকে, ওই দিন রাত থেকে আমার মা যেহেতু প্রচণ্ড জ্বর, ওই দিন রাত থেকেই আমি বেবির টেক কেয়ার একদম নিজেই করি। আর যেহেতু আমার সি সেকশনে বেবিটা হয়েছে, তো বুঝতেই পারছো কতটা রেস্ট নিতে হয়, কতটা প্রেশার যায়। বাট আমি কিন্তু সেটা নিতে পারিনি, সেটা ওটা। তবু আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে আমার কোনো প্রবলেম হয়নি। আমার সেলাইটা খুব দ্রুত শুকিয়ে গিয়েছিল, আমি হাঁটা চলা সব কিছু নিজে নিজে করতে পেরেছি। ইভেন আমার বেবি যেদিন হবে, মানে তার আগের দিন একটু হালকা হালকা আমার ফলস পেইন হচ্ছিল। ওই দিন রাতে আমি খিচুড়ি রান্না করেছি, মাংস রান্না করেছি, খেয়েছি হাজব্যান্ডকে নিয়ে, আমার ছোট বোন ছিল। তো খেয়ে দিয়ে সকালে অনেক ভোরে প্রায় 5:30-6টা বাজে হসপিটালে, তখন আর পারছিলাম না মানে কন্ট্রোল করতে, এতটা পেইন হচ্ছিল। দেন আমি নিজে হেঁটে রিক্সায় করে ডক্টরের কাছে গিয়েছি। আমি মনের দিক থেকে, ভিতর থেকে খুবই স্ট্রং একজন মানুষ, খুব সহজে ভেঙে পড়ি না। তবে আমার কাছে যারা আছে তারা কষ্ট দিলে আমি অনেক বেশি ভেঙে পড়ি।
নিতেই পারি না। তো এই তো যাই হোক, তখন থেকে আমার মিশন শুরু। আর কি বলবো, চলছে এখন আলহামদুলিল্লাহ, সবকিছু ভালো যাচ্ছে, ভালো ছিল। মাঝখানে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার হচ্ছে গল ব্লাডার স্টোন সার্জারি হয়েছিল। দেন ওই সময়টা আমার খুব খারাপ গিয়েছে আলহামদুলিল্লাহ। ওই সময়টা আমার মা অবশ্য অনেকটা সাপোর্ট করেছে, মানে জীবনে প্রথম সে ঢাকা 1 মাস ছিল, তাও সুস্থভাবে, অসুস্থ হয়নি। তা আল্লাহর রহমত ছিল, না হয় আমি একদম আমার বেবিকে নিয়ে কি করতাম জানি না আসলে কি হতো। কারণ সত্যি কথা বলতে কি, নিজের ফ্যামিলির মতো আসলে কেউ হয় না। বিয়ের পর শুধু আমার হাজবেন্ডের সাপোর্ট অনেক বেশি পেয়েছি, আলহামদুলিল্লাহ এখনো পাচ্ছি। আমার জীবনে বেস্ট একজন মানুষ, তার কথা না বললেই নয়। দ্বিতীয়ত হচ্ছে এই অসুস্থতার মধ্যে আমার ভাই বোন, বাবা মা ভীষণ হেল্প করেছে, ভীষণ। যাই হোক, আমি কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছি, এইসব গল্প অন্য একদিন করবো, অনেক কথা বলে দিয়েছি। তো আমার গল ব্লাডার স্টোন সার্জারি হওয়ার পরে কিন্তু মোটামুটি ভালোই ছিলাম কিছুদিন। দেন ওখান থেকে হচ্ছে পোস্ট সাইড ইনফেকশন হয়ে গিয়েছিল আমার। ওই ইনফেকশন কিন্তু এখন আমার ঠিক হয়নি। এই যে আমি ডক্টরের কাছে যাচ্ছি, সেই ইনফেকশনের জন্যই কিন্তু আমার যাওয়া হচ্ছে। তবু আলহামদুলিল্লাহ সবাই বলে তুমি তো ভালোই, কিভাবে করো, তোমার মাকে নিয়ে আসো, বা তাকে বলো এটা সেটা, মানে অনেক কথাই বলে। যাই হোক, আমি নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করি। সবারই সংসার আছে, সমস্যা আছে। আমার বোন মেজোটা বিয়ে হয়ে গিয়েছে, বাট এখনো তো ওকে উঠাই নাইনি। তারপরে হচ্ছে আমার ছোট বোন কলেজে পড়াশোনা করে, আমার ভাই অবশ্য ঢাকায় থাকে। তো মা চাইলেও আসতে পারে না, সাপোর্ট দিতে পারে না, এটা স্বাভাবিক। ওকে, যাই হোক, অনেক গল্প করে ফেলছি, অনেক কথা। তোমরা যদি আমার বেবির কেউ ডেলি কেয়ার চাও, 3 বছরের বাচ্চাদের প্রতিদিনের রুটিন, তাহলে একদিন আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে ছোট্ট দেখো, কি কিউট না এটা, এটা আমার বেবির ফার্স্ট ঈদের ড্রেস, প্রথম ঈদ, ওর জীবনের প্রথম ঈদের ড্রেস। এটা আরএম থেকে কিনেছিল ওর বাবা। আমি না আমার বেবির ম্যাক্সিমাম ড্রেস দিয়ে দিয়েছি বাচ্চাদের, মানে যাদের কাজে লাগে, তো ডোনেট করে দিয়েছি। বাট কিছু কিছু ড্রেস আছে আমি রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। যেমন আমার বেবি প্রথম যে ড্রেসটা পরেছিল, প্রথম ঈদের ড্রেস, প্রথম বার্থডে ড্রেস, মানে এই টাইপের স্মৃতিগুলো আমি কাউকে দেইনি। এই যে এই স্কার্টটা কি কিউট, এটা আমি রেখে দিয়েছি। এগুলো সব আমি আলাদা করে ধুয়ে একটা মানে আলাদা ব্যাগে রেখেছিলাম। আমার বেবি এত দুষ্টু, ও কিভাবে যেন বের করে ওর কাপড়ের সাথে সব একসাথে করে ফেলছে। তো এই তো অনেক গল্প করে ফেলেছি, গল্প করতে করতে আমার বেবির কাজগুলো করে ফেলি। এখন থেকে ভাবতেছি আমি তোমাদের সঙ্গে সরাসরি কথা বলে ভিডিও আপলোড করব। তো তোমরা কিন্তু জানাতে ভুলো না যে আমার এভাবে ভিডিও আপলোড করা ঠিক হবে কিনা, বা কেমন হচ্ছে। ভালো লাগলেও কমেন্ট করবা, আর যদি ভালো না লাগে সেটাও কিন্তু জানাবা। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা। আজকে এখানেই শেষ করছি।